উইলিয়াম হোপ হজসন একজন ইংরেজ লেখক ছিলেন। তিনি প্রবন্ধ, সংক্ষিপ্ত কল্পকাহিনী এবং উপন্যাস সমন্বিত একটি বৃহৎ কাজ তৈরি করেছেন, যা হরর, চমৎকার কল্পকাহিনী এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী সহ বেশ কয়েকটি ওভারল্যাপিং জেনারে বিস্তৃত। হজসন সমুদ্রে তার অভিজ্ঞতাগুলিকে তার ছোট ভৌতিক গল্পগুলিতে প্রামাণিক বিশদ ধার দেওয়ার জন্য ব্যবহার করেছিলেন, যার মধ্যে অনেকগুলি সমুদ্রের উপর স্থাপিত হয়েছে, যার মধ্যে তার সার্গাসো সি স্টোরিজ গল্পের সিরিজ রয়েছে। দ্য হাউস অন দ্য বর্ডারল্যান্ড এবং দ্য নাইটল্যান্ড এর মতো তার উপন্যাসগুলিতে আরও মহাজাগতিক বিষয়বস্তু রয়েছে, তবে তার বেশ কয়েকটি উপন্যাস সমুদ্রের সাথে সম্পর্কিত ভয়াবহতার উপরও আলোকপাত করে। তিনি একজন ফটোগ্রাফার হিসাবে কিছু নোটিশও আকর্ষণ করেছিলেন এবং বডি বিল্ডার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি 40 বছর বয়সে প্রথম বিশ্বযুদ্ধে মারা যান। আজকে গল্পের আড্ডাতে উইলিয়াম হোপ হজসনের লেখা রাতের কণ্ঠস্বর। সে এক তারাবিহীন রাত। আমরা রয়েছি উত্তর প্রশান্ত মহাসাগরে। পালে বাতাস না থাকবার জন্য আমাদের এখানেই শান্তভাবে অপেক্ষা করতে হচ্ছে। আমাদের সঠিক আবাসস্থলের কথা বলতে পারব না, কারণ এক ক্লান্তিকর নির্বাক সপ্তাহকাল ধরে সূর্যদেব মুখ লুকিয়ে রেখেছেন হালকা কুয়াশার আড়ালে। মনে হচ্ছে কুয়াশা ভেসে আছে আমাদের মাস্তুল উঁচুতে। মাঝে মাঝে এই কুয়াশার আবরণ নিচে নেমে আসছে, ঢেকে ফেলছে চারপাশের সমুদ্রকে। হাওয়া নেই, কাজেই আমাদের জাহাজটাকে বেশ দৃঢ় করেই ধরে রেখেছিলাম আমরা। ডেকে মানুষ বলতে আমি একলা, নাবিক বলতে আছে দুটি মানুষ আর একটি বাচ্চা। তারা নিজেদের আস্তানায় ঘুমিয়ে আছে। আমার বন্ধু উইল হলো এই ছোট্ট জলযানখানার মালিক। সে রয়েছে জাহাজের পিছন দিকে তার নিজের বাঙ্কে। ছোট্ট কেবিনের পোর্টের পাশেই তার নিজস্ব বাঙ্ক। আমাদের জলযানের চারপাশে নিরন্ধ্র অন্ধকার। আচমকা সেই অন্ধকারের কালো জবনিকা ভেদ করে একটা কণ্ঠস্বর ভেসে এলো। স্কুনার! স্কুনার! স্কুনার অর্থাৎ যে পালতোলা জাহাজে 2 বা তার বেশি মাস্তুল থাকে। আর অ্যাহোয়ে হল নাবিকদের মধ্যে পরস্পরকে ডাকবার একটি রীতি। নাবিকদের ভাষায় শব্দটির অর্থ হল ওহে শোনো। কণ্ঠস্বরটা এত অপ্রত্যাশিত যে বিস্ময় বিমূঢ় হয়ে আমি সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিতে পারলাম না। অন্ধকারের ভিতর থেকে কণ্ঠস্বরটা আবার ভেসে এলো। কেমন এক অদ্ভুত অপরিষ্কার ঘরে অমানবিক কণ্ঠস্বর। আঁধার সাগরের বুকে রয়েছে এই অশ্রুতপূর্ব অদ্ভুত অমানবীয় উৎস। স্কুনার! এই যে! স্তম্ভিত ভাবটা কাটিয়ে আমিও চিৎকার করে বললাম, কে তুমি? কি চাও? আমি আবার বুদ্ধি আর বিবেচনা শক্তি যেন ফিরে পেয়েছি। ভয় পাবেন না। অন্ধকারের মধ্য থেকে অদ্ভুত কণ্ঠস্বরে উত্তর ভেসে এলো। হয়তো ওই অদ্ভুত কণ্ঠস্বরের অধিকারী আমার স্বরের মধ্যে ধৈর্যচ্যুতির পরশ খুঁজে পেয়েছে। আপনার ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ক্ষতি করার শক্তি বা সামর্থ্য আমার নেই।
আপনি কে? আমি আমি এক হতভাগ্য বৃদ্ধ মানুষ। বক্তব্যের মাঝখানে বিরতিটুকু কেমন যেন কানে বাজল। বৃদ্ধ আর মানুষ, এই শব্দ দুটির মাঝখানে এমন অদ্ভুত বিরতি কেন? পরে অবশ্য আমি এই বিরতির তাৎপর্য বুঝতে পেরেছিলাম। তাহলে কাছে আসছেন না কেন? আমি আমি পারি না। আমি আমি কাছে আসতে পারি না। সেটা নিরাপদ হবে না, মোটেই নিরাপদ হবে না। আমি কণ্ঠস্বরটা থেমে গেল। চারপাশ আবার নিস্তব্ধ। আপনি কি বলতে চাইছেন? কি নিরাপদ হবে না? আপনি কোথায়? কান পেতে রইলাম কিছুক্ষণ, কিন্তু অন্ধকারের মধ্য থেকে কোনো উত্তর এলো না। আচম্বিতে একটা অনির্দিষ্ট সন্দেহ আমার মনের মধ্যে দানা বেঁধে উঠতে লাগলো। অবশ্য কিসের সন্দেহ তা আমি সঠিকভাবে বলতে পারবো না। ছুটে গিয়ে একটা লণ্ঠন নিয়ে এলাম। সঙ্গে সঙ্গে পায়ের গোড়ালি দিয়ে ডেকে আঘাত করে উইলকে জাগাবারও চেষ্টা করলাম। তারপর আবার ফিরে এলাম যেখানটায় দাঁড়িয়েছিলাম। রেলিংয়ের ওপারে নিঃশব্দে অনন্ত সমুদ্রের দিকে আলো ফেললাম, কিন্তু নিরন্ধ্র অন্ধকারের কালো জবনিকা ভেদ করে লণ্ঠনের হলুদ আলো বেশি দূর যেতে পারল না। কিন্তু অবাক কাণ্ড, সাগরের দিকে আলো ফেলতেই একটা অস্পষ্ট অবরুদ্ধ আর্তস্বর আমার কানে ভেসে এলো। তারপরে শুনতে পেলাম ছলাৎ করে একটি শব্দ। কেউ যেন আচমকা জলের মধ্যে দাঁড় ফেলল। আমি কিছু দেখছি এটা নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে মনে হচ্ছে আলোর প্রথম রশ্মি গিয়ে যখন পড়ল তখন জলের ওপর কিছু একটা ছিল, আর এখন জলের ওপর কাউকে দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে, কে কথা বলছিলেন? কোথায় গেলেন? এ আবার কেমন রসিকতা? কিন্তু কেউ কোনো উত্তর দিল না। কেবল দূর থেকে ভেসে আসতে লাগলো অস্পষ্ট ছপ ছপ শব্দ। কেউ যেন দাঁড়বে নৌকা নিয়ে গা ঢাকা দিচ্ছে রাতের অন্ধকারে। জাহাজের পিছন দিকটার পাটাতনের ফোকরের দিক থেকে উইলের কণ্ঠস্বর শোনা গেল। ব্যাপার কি জর্জ? এখানে এসো উইল। হ্যাঁ, কি হয়েছে? একটু আগে যে অদ্ভুত ব্যাপারটা ঘটল তার কথা ওকে বললাম। উইল আমাকে কয়েকটা প্রশ্ন করল, তারপর এক মুহূর্ত নীরব থেকে নিজের ঠোঁটের কাছে দু হাত এনে চিৎকার করে ডাকল, বোট অ্যাভে! নৌকা! ওহে নৌকা! অনেক দূর থেকে একটা ক্ষীণ উত্তর ভেসে এলো বাতাসে। আমার সঙ্গী আবার উইল। কিছুক্ষণ চারপাশে নীরবতা, তারপরেই শোনা গেল অস্পষ্ট ছপ ছপ শব্দ। দাঁড়বে নৌকা নিয়ে কে যেন এগিয়ে আসছে আমাদের ছোট্ট পালতোলা জাহাজখানার দিকে। দাঁড় টানবার শব্দ অস্পষ্ট থেকে স্পষ্ট এবং তারপর স্পষ্টতর হয়ে উঠছে। আসুন, আসুন, জাহাজের কাছে আসুন। আলোটা সরিয়ে নিন।
আলো সরাবো কেন? কোন দুঃখে সরাবো? আমি আপন মনে বিড়বিড় করে বললাম, কিন্তু উইল দেখছে ওই রহস্যময় কণ্ঠের অধিকারীর পক্ষে। সে বলল, আরে বেশ তো, ও যা বলছে তাই করো না। অগত্যা আলোটাকে রেখে দিলাম বুলওয়ার্কের তলায়। আসুন আসুন, কাছে আসুন। আবার দাঁড় টানবার শব্দ শোনা গেল। তারপর আমাদের জাহাজের খানিকটা দূরে শব্দটা থেমে গেল। এ কি, থামলেন কেন? জাহাজের পাশে আসুন। ভয় পাচ্ছেন কেন? এখানে ভয় পাওয়ার মতো কিছুই নেই। কথা দিন, আলো দেখাবেন না। তার সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনি আলোকে এত ভয় পাচ্ছেন কেন? কারণ কারণ কি? কি কারণ? উইল আমার কাঁধের ওপর হাত রেখে বলল, আহ জর্জ, তুমি একটু চুপ করো, আমাকে ওর সাথে মোকাবিলা করতে দাও। শুনুন মশাই, এ তো বেশ অদ্ভুত ব্যাপার। রাতের অন্ধকারে প্রশান্ত মহাসাগরের মাঝখানে আমাদের সামনে এসে পড়েছেন। কি করে জানবো আপনি আমাদের উপর কৌশল আর চাতুরি খাটাতে এসেছেন কিনা? বলছেন আপনি একা, কিন্তু না দেখে কি করে বুঝবো? আর এই অন্ধকারে আলো ছাড়া দেখবই বা কি করে? আর এই আলোর ক্ষেত্রে আপনারা তো আপত্তির কারণ কি? দাঁড়ের জল কাটবার শব্দটা আবার শোনা গেল। শব্দটা চলে যাচ্ছে দূরে, আরো দূরে। তারপর অনেক দূর থেকে অন্ধকারের কণ্ঠস্বর ভেসে এলো। সে স্বর নিরাশায় ভরা, বেদনায় বিধুর। আমি দুঃখিত, খুবই দুঃখিত। আপনাদের বিব্রত না করলেই পারতাম। আসলে আমি খুব ক্ষুধার্ত, আর সেই মহিলাও খুব ক্ষুধার্ত। দাঁড়ের এলোমেলো শব্দ দূরে মিলিয়ে যেতে লাগলো। থামুন! আমরা আপনাকে তাড়িয়ে দিতে চাইনি, ফিরে আসুন। আপনি যখন আলো চাইছেন না, তখন লন্ঠনটা না হয় সরিয়েই রাখবো। আমার দিকে ফিরে উইল বলল, এ তো দেখছি অদ্ভুত এক রহস্যময় ব্যাপার, তবে ভয় করবার মতো কিছু নেই এর মধ্যে। আচ্ছা, তোমার কি মনে হয় জর্জ? না না, ভয় পাওয়ার মতো কিছু নেই। মনে হয় আশেপাশে কোথাও ওর জাহাজ ডুবি হয়েছিল, লোকটা বেঁচে গেছে কোনো রকমে। কিন্তু ও আলোকে ভয় পাচ্ছে কেন? আরে সেটা তো আমিও বুঝতে পারছি না। বোধহয় কষ্টে ভয়ে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। দাঁড়ের জল কাটবার শব্দ স্পষ্টতর হয়ে উঠল। অন্ধকারে অদৃশ্য আগন্তুক এগিয়ে আসছে আমাদের জাহাজের দিকে। জর্জ, জর্জ, আলোটাকে রেখে এসো। তারপর উইল রেলিংয়ে ঝুঁকে পড়ে দাঁড়ের শব্দ শুনতে লাগল। বাতিটাকে যথাস্থানে রেখে এসে উইলের কাছে দাঁড়াল। দাঁড়ের শব্দ এগিয়ে আসছে। আমরা দুজনেই উৎকণ্ঠিত। জাহাজ থেকে একটু দূরেই শব্দটা থেমে গেল। এবার জাহাজের পাশে আসবেন না? আলোটাকে তো সরিয়ে রাখা হয়েছে। না না, আমি আসতে পারি না। আমি কাছে আসতে সাহস করছি না।
আপনাদের কাছ থেকে কিছু খাবার দাবার পেলেও তার দাম আমি দিতে পারবো না, দেবার ক্ষমতা নেই আমার। ঠিক আছে, আপনিও নিয়ে বিব্রত হবেন না। আপনাকে আমাদের জাহাজে স্বাগত জানাচ্ছি। আপনি আসুন, যতটা খাবার পারেন এসে নিয়ে যান। আপনি খুব ভালো, খুব দয়ালু। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সব কিছু বোঝেন। তিনি আপনার মঙ্গল করুন। শেষ দিকটায় আধার রাতের আগন্তুকের কণ্ঠস্বর কেমন যেন খসখসে আর কর্কশ হয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, সেই মহিলা যার কথা আপনি বলেছিলেন, তিনি কি? তাকে আমি দ্বীপে রেখে এসেছি। সে দ্বীপের নাম জানি না। ভগবানের কাছে। আচ্ছা, আমরা কি সেই মহিলার জন্য একটা নৌকা পাঠাতে পারি না? না, হায় ভগবান, না না। কিছুক্ষণ কোনো তরফেই সাড়া শব্দ নেই। তারপর একটু যেন ভৎসনার সুরেই আগন্তুক বলতে লাগলো, আমাদের অভাবের জন্যই আমি এত দূর আসতে সাহস করেছি। ওর যন্ত্রণা আমাকে পীড়া দিচ্ছিল, খুব পীড়া দিচ্ছিল। আর আমি সহ্য করতে পারিনি। দারুণ ঝুঁকি নিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছি। আচ্ছা, আপনি যেই হন না কেন, একটু অপেক্ষা করুন। আমি আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। এক্ষুনি আসবো আমি। কয়েক মিনিটের মধ্যেই ডেক থেকে নানা রকমের অনেক খাবার নিয়ে এলো উইল। রেলিংয়ের সামনে থেকে সে বলল, খাবারটা নিতে জাহাজের গায়ে নৌকাটা লাগান। না না, আমার সে সাহস নেই। কণ্ঠস্বর শুনে আমার মনে হলো যে রাতের অতিথি তার মনের একটা তীব্র আকাঙ্ক্ষাকে দমন করল। একটা দারুণ ইচ্ছাকে যেন চুপ করিয়ে দেয়া হলো জোর করে। হঠাৎ আলোর ঝলকানির মতো আমার মনের মধ্যে কতগুলি চিন্তা এলো। অন্ধকারের ওই জীবটি ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আর একজন মহিলার কথাও শোনা গেছে, তিনিও ক্ষুধার্ত। ওদের প্রয়োজন খাদ্য। উইল যথেষ্ট খাবার নিয়ে এসেছে ওদের জন্য, কিন্তু কোনো এক দুর্বোধ্য কারণে আতঙ্কিত হচ্ছে রাতের অতিথি। সে জাহাজের কাছে এসে খাবার নিতে পারছে না। বিদ্যুতের চমকের মতোই আমার মনে ওর সম্পর্কে একটা ধারণা এসে গেল। আমাদের এই অদৃশ্য আগন্তুক মোটেই পাগল নয়। সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কেই সে এক অসহ্য আতঙ্কের মুখোমুখি হয়েছে। আমার মনে নানাভাবে নানা অনুভূতির খেলা চলতে লাগলো। শেষ পর্যন্ত ভাবকে ছাপিয়ে বড় হয়ে উঠল সহানুভূতির ভাবটা। যাকগে, জাহাজে আসবার কথা ছেড়েই দাও উইল। যে কোনো কারণেই হোক উনি জাহাজের কাছে আসবেন না। তুমি বরং একটা বাক্স নিয়ে এসো। বাক্সটার ভিতর খাবার পুড়ে আমরা ওটাকে জলে ভাসিয়ে দেব, তাহলেই আশা করি উনি ওটা পেয়ে যাবেন। তাই করলাম আমরা। একটা নৌকার হুকের সাহায্যে আমরা খাবার ভর্তি বাক্সটাকে সাগরের জলে ভাসিয়ে দিলাম। এক মুহূর্ত পরেই একটা মৃদু হর্ষধ্বনি শোনা গেল।
এই হর্ষধ্বনি আগন্তুকের। বুঝলাম সে খাবারের বাক্সটা পেয়েছে। একটু পরে অদৃশ্য আগন্তুক আমাদের কাছ থেকে বিদায় নিল। যাবার আগে সে হৃদয় উজাড় করে আমাদেরকে আশীর্বাদ করে গেল। তারপর অন্ধকারের মধ্যে আবার দাঁড়ের শব্দ শোনা গেল। শব্দ ক্ষীণ হতে হতে একসময় মিলিয়ে গেল। বড্ড তাড়াতাড়ি চলে গেল। অপেক্ষা করো, আমার ধারণা ও আবার ফিরে আসবে। ওর খাদ্যের খুব প্রয়োজন। সাগরে মাছ ধরছি আজ অনেক দিন ধরে, কিন্তু এরকম অদ্ভুত ব্যাপারের মুখোমুখি এর আগে কখনো হয়নি। একটু আগে যা ঘটলো তার চেয়ে রহস্যময় ব্যাপার আর কিছু হতে পারে? হ্যাঁ, আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম। নানান চিন্তায় এসে আচ্ছন্ন করে ফেলল আমার মনকে। সময় কাটতে লাগলো, 1 ঘন্টা কাটলো, তবু উইল আমার সঙ্গে ডেকের ওপরেই রয়ে গেল। রাতের এই অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা যেন ঘুম কাতরে উইলের সমস্ত ঘুমকে তাড়িয়ে দিয়ে গেছে। 3য় ঘন্টারও 3 ভাগ কেটে গেল। ঘন্টা শেষ হতে আর মাত্র 15 মিনিট বাকি। এমন সময়ে আমরা আবার নিস্তব্ধ সাগরের বুকে দাঁড় টানবার শব্দ শুনতে পেলাম। শব্দটা এগিয়ে আসছে আমাদের স্কুনারের দিকে। জর্জ, শোনো। ও আবার ফিরে আসছে। আমি ঠিক এটাই ভেবেছিলাম, আমি বললাম। দাঁড় টানার শব্দটা আরো কাছে এগিয়ে এলো। লক্ষ্য করলাম জলের মধ্যে দাঁড়ের প্রতিটি আঘাত এখন দৃঢ়তর এবং দীর্ঘস্থায়ী। আগন্তুকের দেহে যেন নতুন করে তেজ আর শক্তির সঞ্চার হয়েছে। সত্যি খাবারের খুব দরকার ছিল। জাহাজের একটু দূরে এসে দাঁড়ের শব্দ থামল। বুঝলাম আর এগোবে না ওই রাতের অদৃশ্য অতিথি। অন্ধকারের মধ্য দিয়ে আবার কণ্ঠস্বর ভেসে এলো, স্কুনার! হে স্কুনার! এই যে আপনি এসেছেন। হ্যাঁ, আমি হঠাৎ আপনাদের কাছ থেকে চলে গিয়েছিলাম, কিন্তু কিন্তু তার খুব প্রয়োজন ছিল। নিতান্ত প্রয়োজনের জন্যই আমাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল। সেই মহিলা এখন পৃথিবীতে বাধিত। শিগগিরই স্বর্গে, স্বর্গে গিয়ে আরো বাধিত হবেন। উত্তরে কিছু বলতে গিয়েও উইল হতবুদ্ধি হয়ে থেমে গেল। আমি কিছুই বললাম না। অবাক হয়ে ভাবতে লাগলাম অদ্ভুত বিরতিগুলোর কথা। অদৃশ্য আগন্তুক কথা বলতে গিয়ে মাঝে মাঝেই থেমে যাচ্ছিল, কিন্তু কেন? অবশ্য অবাক হলেও আমার মন ওর প্রতি সহানুভূতি এবং সমবেদনায় ভরে গিয়েছিল। কণ্ঠস্বর বলতে লাগলো, ঈশ্বরের দয়া আর আপনাদের অনুগ্রহের ফলকে ভাগাভাগি করে নিয়ে আমরা, আমি আর সে আলোচনা করছিলাম আজ রাতে
আপনারা যে দান কর্ম করলেন, যে খ্রিস্ট ধর্ম সুলভ করুণা দেখালেন, তাকে দয়া করে ছোট করবেন না। নিশ্চিন্ত থাকুন, আপনাদের এই কাজ সর্বদর্শী, সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টি এড়ায়নি। কণ্ঠস্বর থামল। পুরো 1 মিনিট সবাই নীরব। তারপর রাতের কণ্ঠস্বর নিজেই নীরবতা ভাঙল। আমরা দুজনেই আমাদের ভাগ্যে যা ঘটেছে তা নিয়ে আলোচনা করলাম। আগে ভেবেছিলাম আমাদের জীবনে যে ভয়ঙ্কর আতঙ্ক নেমে এসেছে তার কথা আর কাউকে বলবো না। নিঃশব্দে শেষ হয়ে যাব দুজনে। কিন্তু আলোচনা করে দুজনেই একমত হলাম যে আজ রাতে যা ঘটল তা ঘটল এক বিশেষ বিধানেই। আমরা যে কষ্ট সহ্য করেছি, যে জীবন্ত আতঙ্কের মুখোমুখি হয়েছি, তা আপনাদের কাছে খুলে বলা উচিত বলেই আমরা মনে করলাম। আর ঈশ্বরও বোধহয় তাই চান। আমরা কোনো কথা বললাম না। কণ্ঠস্বর আবার বলতে লাগলো। সেই সময় থেকে হ্যাঁ, তারপর বলুন। অ্যালবার্টস জাহাজখানা ডুবে যাওয়ার সময় থেকেই। ও আচ্ছা, 6 মাস আগেই তো ওই জাহাজখানা নিউ ক্যাসেল থেকে ফ্রিস্কোর দিকে যাত্রা করেছিল। তারপর থেকে তো জাহাজখানার আর কোনো খবরই শোনা যায়নি। জাহাজখানা কোথায় কিভাবে উধাও হলো তা তো কেউই বলতে পারছে না। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, তা বলুন, কি করে জাহাজডুবি হলো? বিষুব রেখার কয়েক ডিগ্রি উত্তরে আমাদের জাহাজ অ্যালবার্টস এক প্রচণ্ড ঝড়ের মুখে পড়ল। জাহাজের মাস্তুল ভেঙে গেল। সারা রাত ধরে চলল ঝড়ের উদ্দাম লীলা। ঝড়ের দাপটে জাহাজের অবস্থা সঙ্গীন হয়ে উঠল। ক্রুদ্ধ ঝটিকা দানব জাহাজখানাকে তাড়িয়ে নিয়ে চলল নিজের খেয়াল খুশি মতো। পাহাড়ের মতো উঁচু এক একটা ঢেউ এসে আছড়ে পড়তে লাগলো পাটাতনের উপর। মনে হলো এই বুঝি পাটাতন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর সে কি দুলুনি! জাহাজ যেন একেবারে তলিয়ে যাচ্ছিল রসাতলে। আবার ঢেউয়ের সঙ্গে সঙ্গে যেন উঠে পড়ছিল পাহাড় চূড়ায়। হাওয়া বইছিল শোঁ শোঁ করে, যেন লক্ষ লক্ষ
ক্রুদ্ধ দানব দারুণ ক্রোধে হুঙ্কার করতে করতে জাহাজখানাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছিল সুদূর দানব লোকে। শেষ রাতের দিকে ঝড়ের দাপট কমল। ভোর হলে দেখা গেল জাহাজ ফুটো হয়ে গেছে, জল ঢুকতে শুরু করেছে জাহাজে, হাওয়া একেবারে পড়ে গেল, আর সব নাবিকেরা নৌকা করে চলে গেল ঝড়ে বিধ্বস্ত জাহাজ থেকে। বিধ্বস্ত জাহাজে পড়ে রইলাম আমরা দুজনে, আমি আর আমার লিজা। কিন্তু আপনারা পড়ে রইলেন কেন? আমরা নিচে গিয়েছিলাম আমাদের সঙ্গের জিনিসপত্রের মধ্যে অন্তত অবশ্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসার জন্য। সলিল সমাধি হবে এই আতঙ্কে যাত্রী আর নাবিকদের বুদ্ধি আর বিবেচনা শক্তি বোধহয় নষ্ট হয়ে গিয়েছিল। আমরা যখন ডেকের উপরে এলাম তখন নৌকোগুলো চলে গিয়েছে দূরে, দিগন্ত রেখার কাছাকাছি। ওদের ডেকে আর কোনো লাভ নেই, অত দূর থেকে আমাদের ডাক ওরা শুনতেই পাবে না। তবু নিরাশায় ভেঙে পড়লাম না আমরা, বরং সঙ্গে সঙ্গেই কাজে লেগে গেলাম। কিছুক্ষণের মধ্যেই একটা ছোট্ট ভেলা তৈরি করে ফেললাম। তার উপর যতটুকু জিনিসপত্র ধরে ততটুকুই আমরা সঙ্গে নিলাম। অনেকটা পরিমাণ পানীয় জল আর কয়েক প্যাকেট বিস্কুট সঙ্গে নিতে আমরা ভুললাম না। ইতিমধ্যেই জাহাজ অনেকখানি জলের তলায় চলে গিয়েছিল। আমরা ভেলায় চড়ে বসলাম। জাহাজের বাঁধন কেটে ভেলা এগিয়ে চলল সমুদ্র পথে। পরে লক্ষ্য করলাম আমাদের ভেলা কোনো স্রোতের গতিপথে পড়েছে। এই স্রোত দ্রুত গতিতে আমাদের ভেলাটাকে ডুবন্ত জাহাজখানা থেকে দূরে নিয়ে চলল। জাহাজ আর স্রোতের মাঝখানে একটা কোণের সৃষ্টি হয়েছিল। সেই কোণ বজায় রেখেই স্রোতের মুখে আমাদের ভেলা এগিয়ে চলল। তিন ঘন্টা কেটে গেল। জাহাজের কাঠামোটা আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। ভাঙা মাস্তুলটাকে আরো কিছুক্ষণ দেখা গেল বটে, কিন্তু এক সময় সেটাও দৃষ্টির বাইরে চলে গেল। সন্ধ্যার দিকে চারপাশ কুয়াশায় ঢেকে গেল। সারা রাত আমাদের চারপাশে রইল ঘন কুয়াশার ধূসর জবনিকা। পরের দিনেও
সেই যবনিকা উঠল না। ঘন কুয়াশার মধ্যে আমরা ভেসে চললাম কোন অজানা দিকে, কে জানে। অবশ্য আবহাওয়া শান্তই ছিল। 4 দিন ধরে সেই অদ্ভুত অস্বচ্ছ কুয়াশার মধ্য দিয়ে ভেসে চললাম আমরা। চতুর্থ দিন সন্ধ্যাবেলায় আমরা একটা শব্দ শুনতে পেলাম। উপকূলে ঢেউ আছড়ে পড়বার শব্দ। ক্রমে শব্দটা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতে লাগলো। মধ্যরাতের পর আমাদের দুপাশে ঢেউয়ের গর্জন শোনা যেতে লাগলো। কয়েকবার আমাদের পলকা ভেলাটা প্রবল জলোচ্ছ্বাসের সঙ্গে যেন শূন্যে লাফিয়ে উঠল। তারপর ভেলা সহ আমরা গিয়ে পড়লাম শান্ত নিস্তরঙ্গ জলরাশির মধ্যে। সাগর তরঙ্গের উন্মত্ত ভৈরব গর্জন পড়ে রইল আমাদের পিছনে। অন্ধকারের মধ্যে বুঝতে পারলাম না কোথায় এসে পড়েছি। ভোর হলো, দেখলাম আমরা লেগুন জাতীয় একটা বিশাল জলাশয়ের মধ্যে এসে পড়েছি। কিন্তু তখন আমরা এসব বিশেষ লক্ষ্য করিনি, কেননা আমাদের সামনেই কুয়াশার আবরণের আড়ালেই দেখা যাচ্ছিল একটা বিশাল সমুদ্রগামী জাহাজের কাঠামো। একসঙ্গে নতজানু হয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানালাম। ভাবলাম আমাদের বিপদের বুঝি শেষ হয়েছে। তখন কি জানতাম যে আমাদের এখনো অনেক কিছু শিখতে বাকি রয়েছে। ভেলাখানাকে চালিয়ে জাহাজের কাছে নিয়ে এলাম। চিৎকার করে উঠলাম, আমরা বিপন্ন, দয়া করে আমাদের জাহাজে তুলে নিন। কিন্তু আমাদের চিৎকারের জবাবে জাহাজ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। আমাদের ভেলা গিয়ে থামল জাহাজের পাশে। আবার চিৎকার করলাম, না, কোনো সাড়া নেই। জাহাজখানা কি পরিত্যক্ত? জাহাজ থেকে একটা দড়ি ঝুলছে নিচের দিকে। ঠিক করলাম ওই দড়ি বেয়েই জাহাজে উঠব। দড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম, কিন্তু কাজটা খুব সহজ হলো না, কেননা ঝুলন্ত দড়িটার গায়ে এক ধরনের ধূসর ছত্রাক রয়েছে। তাছাড়া জাহাজের পাশটাও
ঢেকে গিয়েছে এই জাতীয় ছত্রাকে। মনে হচ্ছে জাহাজের গায়ে যেন ফুসকুড়ি উঠেছে। জায়গায় জায়গায় আবার নীলচে কালো দাগ। দড়ি বেয়ে উপরে উঠে রেলিং ধরলাম। তারপর রেলিং টপকে এসে পড়লাম জাহাজের ডেকে। লিজা ভেলাতেই রইল। সমস্ত ডেকটাই ছেয়ে গেছে ছত্রাকে। ধূসর বর্ণের ছত্রাক। কতগুলো ছত্রাক থেকে আবার পিণ্ডের মতো বস্তু বেরিয়েছে। পিণ্ডগুলো উচ্চতায় বেশ কয়েক ফুট। কিন্তু সে সময় আমি এসব ব্যাপার নিয়ে বিশেষ মাথা ঘামাইনি। আমি খুঁজছিলাম মানুষ। জাহাজের ভিতরে মানুষজনের দেখা পাওয়াটাই ছিল তখন আমার প্রধান লক্ষ্য। আমি চিৎকার করলাম, কিন্তু কেউ সাড়া দিল না। তারপর জাহাজের পিছন দিকটার সবচেয়ে উঁচু পাটাতনের তলায় যে দরজাটা ছিল সেখানে গেলাম। দরজাটা ভেজানো রয়েছে। দরজা খুললাম, তাকালাম ভিতরে। কেউ নেই ওখানে। দরজা খুলতেই একটা বাসি গন্ধ নাকে এলো। এরকম ঘরে কোনো মানুষ থাকতে পারে না। কথাটা মনে হতেই আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলাম। সহসা নিজেকে কেমন নিঃসঙ্গ, কেমন একাকী মনে হলো। যেদিক থেকে উঠেছিলাম জাহাজের সেই পাশে গেলাম। লিজা চুপচাপ ভেলার উপর বসেছিল। আমাকে নিচের দিকে তাকাতে সে জিজ্ঞেস করলো, কাউকে দেখতে পেলে? না, দেখে শুনে মনে হচ্ছে জাহাজখানা অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তুমি একটু অপেক্ষা করো, দেখি মইটই জাতীয় কিছু পাই কিনা। পেলে তুমিও উঠতে পারবে। তারপর দুজনে মিলে ভালো করে জাহাজখানা খুঁজে পেতে দেখা যাবে। একটু পরেই জাহাজের উল্টো দিকে একটা দড়ির মই খুঁজে পেলাম। সেটাকে এনে আমাদের ভেলার দিকে ঝুলিয়ে দিলাম। একটু পরেই ও এসে দাঁড়ালো আমার পাশে। দুজনে মিলে বিশাল জাহাজখানার পিছন দিকটা তন্ন তন্ন করে খুঁজলাম। কোনো কেবিন আর অ্যাপার্টমেন্ট বাদ দিলাম না। কিন্তু না, কোথাও জীবনের কোনো চিহ্ন নেই। জাহাজের এখানে ওখানে, এমনকি কেবিনগুলোর মধ্যেও সেই অদ্ভুত ধরনের ছত্রাক জন্মেছে। লিজা বলল, এগুলো পরিষ্কার করে নেওয়া যাবে। জাহাজের পিছন দিকটায় যে জনমানব নেই এ সম্পর্কে আমরা নিশ্চিত হলাম। এবার সামনের দিকটা দেখতে হবে। ধূসর রঙের কুৎসিত ছত্রাকের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগোলাম। দেখে মনে হয় কে যেন ছত্রাকের চাষ করেছে এখানে। কতকগুলো বেশ বড় হয়েছে,
ওগুলোর মাথায় গোলাকার পিণ্ডগুলো বেশ উঁচু। এদিকটাও আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু বৃথা খোঁজা, কোথাও কেউ নেই। আমরা দুটি প্রাণী ছাড়া জাহাজে আর কেউ নেই। আর খোঁজাখুঁজি করে কি হবে? জাহাজের পিছন দিকে ফিরে এলাম। এরকম অবস্থায় স্বাচ্ছন্দ্যের যতটুকু ব্যবস্থা করা সম্ভব তাই করতে তৎপর হলাম দুজনে মিলে দুখানা কেবিন পরিষ্কার করলাম। তারপর আমি খুঁজতে গেলাম জাহাজের কোথাও কিছু খাবার পাওয়া যায় কিনা। খাবার পেয়ে গেলাম সহজেই। ঈশ্বরকে ধন্যবাদ দিলাম, তাঁর অসীম করুণা। টাটকা জলের পাম্পটাও খুঁজে পেলাম। পাম্পটা খাটালাম, জল পাওয়া গেল। একটু বিস্বাদ হলেও এই জল পান করা যেতে পারে। কয়েকদিন আমরা জাহাজেই রইলাম, তীরে নামবার কোনো চেষ্টাই করলাম না। আমরা জায়গাটাকে বাসযোগ্য করে তোলবার কাজেই ব্যস্ত রইলাম। তবুও সেই প্রথম দিকের দিনগুলোতেও একটা ব্যাপারে আমরা কিন্তু সচেতন হয়ে উঠলাম। ব্যাপারটা হলো এই যে আমরা যা ভেবেছিলাম বোধ করি আমাদের কপাল তার চেয়ে ঢের খারাপ। যদিও আমরা দুখানা কেবিন আর সেলুনের মেঝে আর দেওয়ালের সমস্ত ছত্রাক নির্মূল করে ফেলেছিলাম, অদ্ভুত দাগগুলোকে ঘষে ঘষে তুলে ফেলেছিলাম, তবুও মাত্র 24 ঘন্টা ব্যবধানেই সেগুলো আবার আগের রূপে ফিরে এলো। এই অদ্ভুত ব্যাপারটা যে কেবল আমাদের নিরুৎসাহিত করলো তাই নয়, আমাদের মনের মধ্যে এনে দিল একটা অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি। কিন্তু আমরা পরাজয় স্বীকার করে হাল ছেড়ে দিলাম না। আমরা আবার নতুন করে কাজ শুরু করলাম। এবার আমরা কেবল ছত্রাকগুলোকেই চেঁচে ফেললাম না, চাঁচা জায়গার উপর কার্বলিক ছড়িয়ে দিলাম। জাহাজের ভাঁড়ার ঘরে আমরা 1 টিন কার্বলিকও পেয়েছিলাম, কিন্তু 1 সপ্তাহের মধ্যে যে কে সেই ছত্রাকগুলো আবার আগের অবস্থায় ফিরে এলো। শুধু তাই নয়, ওগুলো ছড়িয়ে পড়ল আরো নানা জায়গায়, যেন আমাদের হস্তক্ষেপের ফলেই ওদের বীজ ছড়িয়ে গেল জাহাজের বিভিন্ন অংশে। এমন বিদঘুটে ছত্রাক তো আগে কখনো দেখিনি। এ জাতীয় ছত্রাকের কথা তো সমুদ্রযাত্রী কোনো নাবিকের কাছেও শুনিনি। পণ্ডিতরাও বোধ করি এগুলোর অস্তিত্বের কথা জানেন না। 7ম দিন সকালে ঘুম থেকে উঠেই ও একটা অদ্ভুত ব্যাপার দেখল। ওর বালিশের খানিকটা জায়গা নিয়ে ছত্রাক জন্মেছে, আর তা জন্মেছে ওর মুখেরই কাছাকাছি। কোনো রকমে গায়ে পোশাক জড়িয়েই ও আমার কাছে ছুটে এলো। আমি তখন জাহাজের রান্নাঘরে বসে ব্রেকফাস্ট তৈরির জন্য আগুন জ্বালার চেষ্টা করছিলাম। জন,
জন, শিগগির এদিকে এসো, দেখে যাও কি হয়েছে। কি ভয়ঙ্কর, কি সাংঘাতিক ব্যাপার। কি ব্যাপার? কি হয়েছে? এসো, নিজের চোখেই দেখে যাও। একরকম টানতে টানতেই ও আমাকে নিয়ে গেল ওর কেবিনে। গিয়ে যা দেখলাম তাতে আমার সমস্ত শরীরটা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেললাম দুজনে একমত হয়ে, না, এই সর্বনেশে জাহাজে আর নয়, এক্ষুনি এই জাহাজ ছেড়ে চলে যাব আমরা। দেখা যাক লেগুনের উপকূলে আমাদের একটা থাকার ব্যবস্থা করা যায় কিনা। সেখানে হয়তো সুখ না থাকলেও স্বস্তি থাকবে। তাড়াতাড়ি আমাদের সামান্য কটা জিনিসপত্র গোছগাছ করে নিলাম। দেখলাম ওগুলোর মধ্যেও এই মারাত্মক ছত্রাকের অভিযান শুরু হয়েছে। ওর শালের এক প্রান্তে একদল ছত্রাক জন্মেছে। ওকে কিছু না বলে আমি সেটা এক পাশে ছুঁড়ে ফেললাম। আমাদের ভেলাটা তখনও জাহাজের গায়ে লাগানো রয়েছে, কিন্তু ওটা চালানো খুব মুশকিল। জাহাজের পিছন দিকে কয়েকটা লাইফ বোট ঝোলানো ছিল। তার একখানা নামিয়ে সাগরের জলে ভাসালাম। সেই নৌকায় করে এগিয়ে চললাম তীরভূমির দিকে। কিন্তু তীরভূমির কাছাকাছি এসে দেখলাম জাহাজ ছেড়ে এসে কোনো লাভই হয়নি। তীরের সর্বত্র ওই দুষ্ট ছত্রাকের রাজত্ব। জায়গায় জায়গায় স্তূপাকৃতি ছত্রাক উঁচু হয়ে উঠেছে বড় সড় ঢিবি বা ছোট পাহাড়ের মতো। এ যে অদ্ভুত, এ যে ভয়ঙ্কর। একমাত্র গল্প কথার গল্প লোকেই এরকম আজগুবি অবাস্তব কিছু ঘটতে পারে, কিন্তু নিজের চোখে যা দেখছি তা তো কোনো গল্পকারীর কল্পনার ফসল নয়। এ যে একান্ত বাস্তব। সমস্ত উপকূল ভাগটা ছেয়ে গেছে ওই দুষ্ট ছত্রাকে। অভিজ্ঞতায় দেখেছি এগুলো মরেও মরে না। মনে হলো ছত্রাকের ঢিবিগুলোর মধ্যে জাগছে যেন মৃদু কম্পন। নিঃশব্দ জীবনী শক্তি যেন তাদের মধ্যে নিয়ে আসছে শিহরণ। বাতাস এলেই দেখা যাচ্ছে এই শিহরণ। এখানে ওখানে ছত্রাকের আকৃতি বিশাল আঙুলের মতো। কয়েক জায়গায় আবার ওগুলোর আকার উঁচু সমতল ক্ষেত্রের মতো। কিন্তু ওসব জায়গা তো আরো বিপজ্জনক। কোথাও কোথাও ওই ছত্রাক দেখতে ছোটখাটো বেঁটে গাছের মতো, কিন্তু সেগুলো খুবই অদ্ভুত দর্শন। ওগুলো অসাধারণ পাক লাগানো, অবিশ্বাস্য রকমের গ্রন্থিল। কুদর্শন আর জটিল এই ছত্রাকগুলো মাঝে মাঝে কেঁপে উঠছিল থরথর করে। প্রথমটা মনে হয়েছিল উপকূল ভাগের সবটাই বুঝি ছত্রাকে ঢাকা, কিন্তু এখানটায় আমাদের ভুল হয়েছিল। কেননা উপকূল ধরে নৌকা চালাতে চালাতে
একটু পরেই দেখতে পেলাম একটা ফাঁকা জায়গা। সেখানে ছত্রাক বা শৈবাল নেই। জায়গাটা সমতল আর সাদা রঙের। সাদা রং হয়েছে বোধহয় মিহি বালু কণার জন্য। সেখানেই আমরা নামলাম নৌকা থেকে। এবার দেখলাম যাকে বালি ভেবেছি তা আসলে বালি নয়। ওগুলো যে কিসের কণা তা আমি বলতে পারবো না, তবে দেখলাম যে এই সাদা জায়গায় কোনো ছত্রাক জন্মায়নি। শুধু তাই নয়, উপকূলের যেখানেই এই বালির মতো মাটি রয়েছে সেখানেই ছত্রাক জন্মাতে পারেনি। আর এরকম সাদা জমি অদ্ভুতভাবে ছড়িয়ে আছে এদিকে ওদিকে। দুপাশে ছত্রাকের জঙ্গলের মধ্য দিয়েও এই জমি চলে গিয়েছে, ঠিক যেন পায়ে চলা পথ। অন্যত্র কেবল ছত্রাক আর ছত্রাক, ঘৃণ্য, ক্লিষ্ট আর ক্লেদাক্ত ধূসরতার অসুন্দর সমারোহ। সম্পূর্ণ ছত্রাক মুক্ত একটা জায়গা পেয়ে আমরা যে কতটা খুশি হলাম তা আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। ওখানেই আমরা আমাদের জিনিসপত্র এনে রাখলাম। তারপর আবার জাহাজে ফিরে গেলাম দুজনে। উদ্দেশ্য হলো সেখান থেকে আমাদের কাজে লাগতে পারে এমন সব মালপত্র সংগ্রহ করা। অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সাথে আমি জাহাজের একখানা পালও সঙ্গে করে নিয়ে এলাম। পালখানা দিয়ে পাশাপাশি দুটি ছোট তাঁবু তৈরি করা গেল। সেই তাঁবু দুটির কোনো শ্রী বা ছাদ না থাকলেও যে উদ্দেশ্যে তা খাটানো হয়েছিল তা সিদ্ধ হলো। এই দুটি তাঁবুর মধ্যে আমরা প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সঞ্চয় করে রাখলাম। এক এক করে 4টি সপ্তাহ নির্বিঘ্নে কেটে গেল। সভ্য জগতের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও আমরা সুখেই ছিলাম, কেননা আমরা দুজনে ছিলাম একসঙ্গে। সেই আপাত বালুকাময় ভূখণ্ডে আমরা দুজনে গড়ে তুলেছিলাম রোম্যান্টিকতায় ভরা প্রেমের এক অদ্ভুত অপূর্ব স্বর্গলোক। সে কটা দিনের স্মৃতি আজও আমাদের মনে অম্লান। যতদিন চেতনা থাকবে ততদিনই থাকবে সেই মধুর স্মৃতির সৌরভ। সে সৌরভ আকুল করে তুলবে আমাদের তনু মনকে। সেই মধুময় দিনগুলোর কথা ভুলব না, ভুলতে পারবো না। প্রথমে দেখা গেল ওর ডান হাতের বুড়ো আঙুলে। হ্যাঁ, দেখা গেল গোলাকৃতি ছত্রাক। হঠাৎ দেখলে মনে হয় যেন আঙুলে একটা ধূসর রঙের আঁচিল হয়েছে। ও যখন আমাকে আঙুলটা দেখালো তখন দারুণ ভয়ে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল। হায় ভগবান, এ কি হলো? ওর আঙুলটা পরিষ্কার করে বিষাক্ত ছত্রাক মুক্ত করলাম। কার্বলিক আর জল দিয়ে
ভালো করে পরিষ্কার করলাম আঙুলটা। পরদিন সকালে আবার আমাকে আঙুলটা দেখালো। হায় ভগবান, সেই ধূসর ভাবটা আবার ফিরে এসেছে আঙুলে। কিছুক্ষণ আমরা কোনো কথা বলতে পারলাম না, একে অন্যের দিকে তাকিয়ে রইলাম নিঃশব্দে। তারপর নিঃশব্দেই আবার ওটাকে তুলে ফেলার কাজে লেগে গেলাম। আমার কাজের মাঝখানেই ও হঠাৎ উত্তেজিতভাবে বলে উঠল, তোমার মুখের পাশে ওটা ওটা কি? দারুণ উৎকণ্ঠায় ওর কণ্ঠস্বর তীক্ষ্ণ। জিনিসটা কি তা বুঝবার জন্য আমি মুখের পাশে হাত দিলাম। ওই তো ওখানে, তোমার কানের পাশের চুলের তলায়। হ্যাঁ, আরেকটু সামনে দেখো। আমার আঙুল জায়গা মতো পৌঁছলো এবং তখনই বুঝতে পারলাম ব্যাপারটা কি। আমার মুখের পাশেও ছত্রাক জন্মেছে, বিষাক্ত ধূসর ছত্রাক। আমার কথাটাই ও মেনে নিল, কেননা আঙুল পরিষ্কার না হওয়া পর্যন্ত ও আমাকে স্পর্শ করতে ভয় পাচ্ছিল। আঙুলটাকে ভালো করে ধুয়ে বিষাক্ত জীবাণু মুক্ত করলাম। তারপর ওর কাজ শুরু হলো। ও আমার মুখের পাশটা জীবাণু মুক্ত করল। কাজ শেষ হলে আমরা কিছুক্ষণ নানা বিষয়ে কথাবার্তা বললাম। হঠাৎ আমাদের খুশি ভরা জীবনটাকে আচ্ছন্ন করে ফেলছে এক ভয়ঙ্কর চিন্তার কালো কুটিল মেঘ। মূর্তিমান অমঙ্গল যেন নিঃশব্দ পদসঞ্চারে এগিয়ে আসছে আমাদের দিকে। আমরা ভয় পেলাম। হ্যাঁ, আচম্বিতে দারুণ ভয়ে ছেয়ে গেল আমাদের সমস্ত মন। কিসের ভয়? কিসের ভয় সে সম্পর্কে আমাদের মনে কোনো স্পষ্ট ধারণা নেই, কিন্তু এটা যে মৃত্যু ভয় থেকেও ভয়ঙ্কর সে সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ ছিল না। রসদপত্র আর জল নিয়ে নৌকা করে দ্বীপ ছেড়ে সাগরে ভাসবার কথাও আমরা আলোচনা করলাম, কিন্তু ওই সীমাহীন মহাসমুদ্রের বুকেও তো আমরা একান্ত অসহায়। ওই পলকা নৌকার উপর ভরসা করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে সভ্য জগতে ফিরে যাবার কল্পনা করাও বাতুলতার শামিল। আর তাছাড়া ওই বিষাক্ত ধূসর ছত্রাক আমাদের দুজনের দেহকেই আক্রমণ করেছিল। ঠিক করলাম এখানেই থাকবো আমরা। ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হোক। তিনি আমাদের নিয়ে যা করতে চান তাই হোক। আমরা অপেক্ষা করব। আর তাছাড়া আমাদের করণীয় আর কি বা আছে? 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। আমাদের দেহে ছত্রাকের আক্রমণের বেগ বেড়ে গেছে।
শরীরের যে জায়গায় প্রথম আক্রমণের বেগ শুরু হয়েছিল সেখানে ছত্রাক বেড়ে গেছে। তাছাড়া দেহের নতুন নতুন জায়গায়ও শুরু হয়েছে আক্রমণ। আমরাও ক্রমাগত যুঝে চলেছি। কাজেই আমাদের দেহে যে ভয়ঙ্কর আক্রমণ হবার কথা, তুলনামূলকভাবে বোধ করি তার চেয়ে কম আক্রমণই হচ্ছিল। প্রায় রসদ এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করবার জন্য পরিত্যক্ত জাহাজখানায় যেতাম। সেখানে ছত্রাক বেড়ে চলেছে অনিরুদ্ধ গতিতে। ডেকের উপর একটা গোলাকৃতি মুন্ডি এত উঁচু হয়েছে যে সেটা প্রায় আমার মাথার সমান উঁচু। দ্বীপ ত্যাগ করার সমস্ত চিন্তা আর আশা আমরা ছেড়ে দিলাম। সুযোগ পেলেও আর আমাদের সভ্য সমাজে ফিরে যাওয়া সঙ্গত হবে না। যে অদ্ভুত রোগের আমরা শিকার হয়েছি, সভ্য সমাজে ফিরে গেলে তা সংক্রমিত হয়ে পড়বে স্বাস্থ্যবান নিরোগ মানুষের মধ্যে। মানব সমাজের এত বড় ক্ষতি করবার অধিকার আমাদের নেই। দ্বীপ ত্যাগ না করার সিদ্ধান্ত নেওয়ার পর একটা ব্যাপার স্পষ্ট হলো, আমাদের খাদ্য এবং জল নিজেদেরই সংগ্রহ করতে হবে। কেননা কতকাল আমাদের এখানে বেঁচে থাকতে হবে তা আমরা তখন জানতাম না। তাছাড়া জাহাজের ভাড়ারও অফুরন্ত নয়। তার উপর জাহাজ থেকে কোনো টাটকা খাবারও পাওয়া যায় না। যা পাওয়া যায় তা অনেক দিনকার বাসি। একটা কথা মনে পড়ে গেল। আপনাদের বলছি, আমি একজন হতভাগ্য বৃদ্ধ, কিন্তু বয়সের দিক থেকে বিচার করলে আমি মোটেই তা নই। কিন্তু কিন্তু হ্যাঁ, যা বলছিলাম, আমরা জানতাম যে খাদ্যের সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে, কিন্তু কত অল্প খাবার যে জাহাজের ভাঁড়ারে রয়েছে সে সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না। সপ্তাহখানেক পরে আমরা আবিষ্কার করলাম যে রুটির অন্য ট্যাঙ্কগুলো একেবারে খালি। অথচ আমি ভেবেছিলাম প্রথমটির মতো এগুলিও রুটি বোঝাই থাকবে। যে ট্যাঙ্কটা প্রথমে খুলেছিলাম তার মধ্যে আর সামান্য কখানা রুটি রয়েছে। সবজি, মাংস আর টুকিটাকি খাবারের কয়েকটা টিন ছাড়া সারা জাহাজে আর খাদ্যদ্রব্য নেই। কিন্তু এই সামান্য খাবারে আর কটা দিন চলবে আমাদের? খাদ্যের ঘাটতি জানার পর আমি লেগুনে মাছ ধরতে তৎপর হয়ে উঠলাম, কিন্তু মাছই ধরতে পারলাম না ওই লেগুন থেকে। শেষ পর্যন্ত মরিয়া হয়ে ঠিক করলাম, লেগুনে যখন পাওয়া যাবে না তখন প্রবাল প্রাচীরের বাইরে উন্মুক্ত মহাসমুদ্র থেকেই মাছ ধরব। সেখানেই মাছ ধরবার চেষ্টা করতে লাগলাম। মাঝে মাঝে অদ্ভুত আকৃতির মাছ পড়ত।
সেটা কচ্ছিত। বেশিরভাগ ক্ষেত্রে পরিশ্রমটাই সার হতো, মাছ ধরা পড়তো না। পেটের খিদে পেটেই থেকে যেত। কিন্তু এমন করে আর কতকাল চলে? মনে হলো না খেতে পেয়েই আমরা মরে যাব। কতদিন আর অনাহারে বেঁচে থাকা যায়? আমাদের সমস্ত শরীর বিষাক্ত ছত্রাকে ছেয়ে গেছে। কিন্তু মনে হলো ছত্রাকের আক্রমণ আমাদের শেষ করে ফেলার অনেক আগেই আমাদের মৃত্যু হবে। আর সে মৃত্যু হবে অনাহারে। এটাই আমাদের নিয়তি। আমার দেহ মন ক্লান্ত। চতুর্থ মাস কেটে গেল। তারপর আমি এক ভয়ঙ্কর আবিষ্কার করলাম। একদিন দুপুরের একটু আগে আমি পরিত্যক্ত জাহাজখানা থেকে ফিরে এলাম। জাহাজের ভাঁড়ার তন্ন তন্ন করে খুঁজে কিছু বাসি বিস্কুট পেয়েছিলাম। তারই কয়েকখানা নিয়ে আমি তাঁবুতে ফিরে আসছিলাম। দূর থেকে দেখলাম ওর তাঁবুর প্রবেশ পথটা খোলা। ও বসে আছে তাঁবুর দরজায়। শুধু তাই নয়, একটা কিছু খাচ্ছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? বলতে বলতে আমি এক লাফে নৌকা থেকে নেমে পড়লাম। আমার কণ্ঠস্বর শুনে ও কেমন যেন হতবুদ্ধি হয়ে গেল। অত্যন্ত চতুরতার সঙ্গে ঘুরে গিয়ে কোনো একটা জিনিস ওই ফাঁকা জায়গার কিনারায় ও ছুঁড়ে ফেলে দিল। খানিকটা দূরে গিয়ে পড়ল জিনিসটা। আমার মনের মধ্যে একটা অস্পষ্ট সন্দেহ মাথা চাড়া দিয়ে উঠল। দ্রুত পদক্ষেপে এগিয়ে ওর ছুঁড়ে দেওয়া জিনিসটা আমি তুলে নিলাম। এক খণ্ড ধূসর ছত্রাক। তাঁবুর দোরগোড়ায় বসে ছত্রাক খাচ্ছিল। হায় ভগবান! ছত্রাকের টুকরোরা হাতে করে ওর কাছে গেলাম। ও লজ্জায় একেবারে বিবর্ণ হয়ে গেছে। তারপর আস্তে আস্তে লালচে গোলাপি আভা ফিরে এলো ওর মুখমণ্ডলে। আমিও একটা প্রবল আচ্ছন্নতা আর ভীতির ভাব অনুভব করলাম। সোনা আমার, না না সোনা। এর বেশি আর কিছু বলতে পারলাম না আমি। আমার দরদ ভরা কণ্ঠস্বর শুনে ও ভেঙে পড়ল কান্নায়। অনেকক্ষণ ধরে কাঁদল। তারপর যখন শান্ত হলো তখন ওর মুখ থেকেই শুনলাম সবকিছু। ক্ষুধার তাড়নায় আগের দিনই ছত্রাক খেয়েছে লিজা, এবং খেতে নাকি ওর মোটেই খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছে। আমি ওকে দিয়ে এই প্রতিশ্রুতি করিয়ে নিলাম যেন চরম ক্ষুধার মুহূর্তেও ও আর এই ছত্রাক স্পর্শ না করে। আমার সামনে
নতজানু হয়ে ও শপথ করল যে ক্ষুধায় মৃত্যু হলেও ও আর খাদ্য হিসেবে ছত্রাক গ্রহণ করবে না। পরে ও আমাকে বলল যে ছত্রাককে খাদ্য হিসেবে গ্রহণ করার আকাঙ্ক্ষা হঠাৎই ওর মনে আসে। আকাঙ্ক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই ধূসর ছত্রাকগুলো ছিল ওর কাছে অত্যন্ত ঘৃণ্য পদার্থ। নক্কারজনক ওই ছত্রাকগুলোর ওপর ওর তীব্র বিতৃষ্ণা, তীব্র বিকর্ষণ। আমার মন অশান্ত, আমার মন বিচলিত। যে ভয়ঙ্কর আবিষ্কার আমি করেছি তাতে আমার পক্ষে শঙ্কা বিহল হয়ে পড়াটা মোটেই আশ্চর্য নয়। অশান্ত মনকে একটু শান্ত করার জন্যই দিনের শেষে একটু ঘুরতে বেরোলাম। দুপাশে ছত্রাকের ঝাড়ের মাঝখান দিয়ে আপাত বালুকাময় সাদা ভূখণ্ড পথের মতো এঁকে বেঁকে চলে গিয়েছে। সেই পথরেখা ধরেই এগোলাম। এর আগেও একবার এ পথে এসেছি, কিন্তু বেশি দূর যাইনি। এবার নানা চিন্তায় আনমনা হয়ে আমি অনেক দূর এগিয়ে গেলাম। আচম্বিতে একটা অদ্ভুত কর্কশ শব্দ শুনে আমার সম্বিত ফিরে এলো। শব্দটা আসছে আমার বাঁ পাশ থেকে। দ্রুত ঘুরে দেখলাম আমার কনুইয়ের কাছে অসাধারণ এবং অদ্ভুত আকৃতির ছত্রাকের একটা স্তূপ। স্তূপটা অচল নয়, ওটার মধ্যে রয়েছে গতি। অস্বস্তিকর ভাবে ওটা আন্দোলিত হচ্ছে, যেন ওটার একটা নিজস্ব জীবন, নিজস্ব বোধ শক্তি রয়েছে। ছত্রাকের স্তূপটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে থাকতে সহসা আমার মনে হলো স্তূপটাকে যেন আমি চিনতে পারছি। ওটার সঙ্গে যেন একটা অতি বিকৃত মানব দেহের অদ্ভুত সাদৃশ্য রয়েছে। কথাটা আমার মগজের মধ্যে বিদ্যুৎ চমকের মতো খেলতে না খেলতেই একটা ছিন্ন করার শব্দ আমার কানে এলো। শব্দটা মৃদু কিন্তু পীড়াদায়ক। দেখলাম ধূসর বর্ণের ছত্রাক স্তূপের মধ্য থেকে হাতের মতো একখানা শাখা বেরিয়ে এলো আমার দিকেই। ছত্রাকের মাথা ঝুঁকে পড়ল আমার দিকে। ধূসর মাথাটা একটা আকৃতিবিহীন বেঢপ বলের মতো। আমি নির্বোধের মতো দাঁড়িয়ে রইলাম। হাতের মতো শাখাটা আমার মুখ স্পর্শ করে আলতোভাবে যেন হাত বুলিয়ে দিল। দারুণ আতঙ্কে চিৎকার করে আমি কয়েক পা পিছু হটে এলাম। আমার ঠোঁটের উপর কেমন একটা মিষ্টি মিষ্টি স্বাদ। ওখানেও ছত্রাক শাখার স্পর্শ এসে লেগেছিল। আমি ঠোঁট চাটলাম। বলতে গেলে প্রায় সঙ্গে সঙ্গেই একটা তীব্র অমানবীয় আকাঙ্ক্ষা আমাকে পেয়ে বসল।
সেই আকাঙ্ক্ষায় ভরে গেল আমার সমস্ত মন। ঘুরে দাঁড়িয়ে আমি একখণ্ড ছত্রাক ভেঙে নিলাম, খেলাম। আবার ভাঙলাম, আবার খেলাম। আবার 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 আমি বহুকালের ক্ষুধার্ত। আমার এই মহা ক্ষুধার পরিতৃপ্তি নেই। পাগলের মতো খেতে লাগলাম, বেশ খেতে। চমৎকার মিষ্টি মিষ্টি স্বাদ। খেতে খেতেই মনে পড়ল দুপুরের একটু আগে ওর তাঁবুর দরজায় যা ঘটেছিল সেই কথা। বিদ্যুৎ চমকের মতোই কথাটা আমার মাথায় এলো। সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কের প্রতিটা কোষ যেন তড়িতাহত হয়ে উঠল। আমার আচ্ছন্ন মনটা যেন আবার হয়ে উঠল সজীব সক্রিয়। স্বয়ং ঈশ্বরই যেন আমাকে স্মরণ করিয়ে দিলেন তাঁবুর প্রবেশ পথে যে ঘটনাটা ঘটেছিল তার কথা। হাতের টুকরোটা ছুঁড়ে ফেলে দিলাম। মুখের ভেতরকার যত থুতু থু থু করে ছিটিয়ে ফেললাম। থু 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 থু। এ কি করলাম আমি? মুহূর্তের তীব্র আকাঙ্ক্ষায় আমি অমানুষ হয়ে গেলাম। আমি নিতান্তই হতভাগ্য। আমার মন ভয়ঙ্কর অপরাধ বোধ, তীব্র পাপ বোধে ভরে গেল। ভারাক্রান্ত মনে ফিরে চললাম আমাদের শিবিরের দিকে। লিজা সবই বুঝতে পারল। ওর শান্ত সহানুভূতি আমার কাছে ব্যাপারটাকে অনেকখানি সহজ করে তুলল। আমার আকস্মিক দুর্বলতার কথা আমি ওর কাছে অকপটে স্বীকার করলাম। স্বীকার করে অনেকখানি স্বস্তি পেলাম। মনের গ্লানি অনেকটা কেটে গেল। কিন্তু ধূসর ছত্রাক স্তূপের অন্তরালে আমি যে আভাস পেয়েছি, যে ভয়ঙ্কর সত্য আমি উপলব্ধি করেছি, তার কথা আমি ওর কাছে একেবারে চেপে গেলাম। অনাবশ্যক আতঙ্কের হাত থেকে আপাতত ওকে রক্ষা করতে চাইলাম। কিন্তু আমার জ্ঞানের ভান্ডার একটু বেড়েছে, কিন্তু এই জ্ঞান অসহ্য। এই জ্ঞান আমার মস্তিষ্কের কোষে কোষে প্রদাহের সৃষ্টি করেছে। মাথার মধ্যে বইতে লাগলো আতঙ্কের স্রোত। এ স্রোতের কোনো বিরাম নেই, কোনো বিরতি নেই। মন হয়ে পড়ল শঙ্কাবিহল। আমার মনে বিন্দুমাত্র সন্দেহ রইল না যে হতভাগ্যের শেষ পরিণতি আমি একটু আগে সচক্ষে দেখেছি আমাদের জন্যেও অপেক্ষা করে আছে ওই রকম নারকীয় পরিণতি। ধূসর ছত্রাক স্তূপ, হ্যাঁ, এই হবে আমাদের পরিণতি। হায় ভগবান! এরপর থেকে আমরা আর কোনো দিনই ওই জঘন্য ছত্রাক খাইনি। কিন্তু ছত্রাক খাওয়ার আকাঙ্ক্ষা বোধ করি আমাদের রক্তের মধ্যে ঢুকে গিয়েছিল।
ওই একবার খাওয়ার জন্য অনেকখানি মূল্য দিতে হলো আমাদের। চরম অভিশাপ নেমে এলো আমাদের জীবনে। শাস্তি পেলাম, কি সাংঘাতিক শাস্তি! এমন শাস্তি যেন চরম শত্রুর জীবনেও না আসে। আমাদের সমস্ত শরীরে ছত্রাক ছড়িয়ে পড়ল এবং তা বাড়তে লাগলো দানবীয় দ্রুত গতিতে। আমরা আমাদের হতভাগ্য দেহ দুটির উপর ওদের নিষ্ঠুর অভিযান কিছুতেই রুখতে পারলাম না। তাই যারা ছিল একদা মানবী, তারা পরিণত হলো, যাক সে কথা, ওসব কথা ক্রমেই মূল্যহীন হয়ে পড়েছে। কেবল এটুকু বিশ্বাস করুন, একদা আমরা ছিলাম মানবী। ধূসর ছত্রাকের সঙ্গে সংগ্রাম ক্রমেই আরো ভয়ঙ্কর, আরো আতঙ্কের হয়ে উঠতে লাগলো। আমরা হারতে লাগলাম, ক্রমাগত হারতে লাগলাম। ছত্রাক ঢেকে ফেলল আমাদের মানবীয় শরীর দুটিকে। সঙ্গে সঙ্গে বেড়ে চলল ছত্রাকের স্বাদ গ্রহণ করার জন্য তীব্র আকাঙ্ক্ষা, ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা, অথচ খাদ্য নেই। বলতে গেলে মনের সঙ্গে তীব্র লড়াই করেই ছত্রাককে খাদ্য হিসেবে গ্রহণ করতে আমরা বিরত হলাম। মন, ছত্রাক বিধ্বস্ত দেহে মন কি এখনো আছে? এক সপ্তাহ আগে শেষ বিস্কুটখানা আমরা খেয়ে ফেলেছি। তারপর থেকে আমি মাত্র 3টে মাছ ধরেছি। আজ রাতেও আমি সাগরে এসেছিলাম মাছ ধরার জন্য। এমন সময় ঘন কুয়াশার মধ্য থেকে বেরিয়ে এলো আপনাদের এই স্কুনার। আমি আপনাদের ডাকলাম। এই কাহিনীর বাকিটা তো আপনারা জানেন। আপনারা গৃহহীন, সমাজহীন দুটি হতভাগ্য প্রাণীকে দয়া করেছেন। এই দুটি হতভাগ্য একদা মানুষ ছিল। তাদের মনে কত আশা ছিল, কত স্বপ্ন ছিল। আপনাদের দয়ার জন্য সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জলে দাঁড় পড়বার শব্দ শোনা গেল। রাতের কণ্ঠস্বর ভেসে এল। শেষবারের মতো শুনলাম সেই স্বর ভেসে এলো কুয়াশার আবরণ ভেদ করে। কেমন যেন ভৌতিক, কেমন যেন শোকাতুর সেই কণ্ঠস্বর। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। বিদায়, বিদায়। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি মানুষের কাছ থেকে বিদায়। শেষের দিকটায় রাতের আগন্তুকের কণ্ঠস্বর দারুণ আবেগে থরথর করে কেঁপে উঠল। বিদায় বন্ধু, বিদায়, বিদায় বন্ধু, বিদায়। এতক্ষণ ধরে যেন আবিষ্ট অবস্থায় ছিলাম। এবার পারিপার্শ্বিক আস্থা সম্বন্ধে যেন চেতনা ফিরে এল। তাকিয়ে দেখলাম ভোর হচ্ছে। সাগরের বুকে যেন নেমে আসছেন
অরুণ প্রাণময়ী কল্যাণময়ী উষা। আমাদের চারপাশের কুয়াশার ধূসর আবরণও লালের ছোপে লাল হয়ে উঠতে লাগল। তারপর সূর্য উঠল। তীক্ষ্ণ বর্ষার মতো একটা আলোকরশ্মি এক জায়গায় কুয়াশার পাতলা আবরণকে ছিন্ন করে ছড়িয়ে পড়ল লুকানো সাগরের বুকে। আধো আলো আধো ছায়ার মধ্যে দেখা গেল একখানা নৌকা। নৌকাখানা চলে যাচ্ছে দূরে, আরও দূরে, দৃষ্টিসীমার বাইরে। ঘন কুয়াশার ধূসর জবনিকার অন্তরালে অস্পষ্টভাবে দেখলাম দুখানা দাঁড়ের মাঝখানে একটা বস্তু। বস্তুটা নড়াচড়া করছে, মনে হলো একখানা স্পঞ্জ। ধূসর রঙের প্রকাণ্ড একটা স্পঞ্জ যেন আন্দোলিত হচ্ছে, জলে দাঁড় পড়ছে। দাঁড়ের রং ধূসর, নৌকার রঙও ধূসর। মুহূর্তের জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম, কিন্তু বৃথা চেষ্টা। বুঝতেই পারলাম না কোথায় হাতের শেষ আর দাঁড়ের শুরু। ধূসর হাত আর ধূসর দাঁড় মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ওদের সংযোগস্থল বের করতে পারলাম না। মুহূর্তের জন্য আমার দৃষ্টি গিয়ে পড়ল ওর মাথার ওপর। ধূসর স্পঞ্জের মতো মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়েছে, আর দাঁড় দুখানা যাচ্ছে পিছন দিকে জল কাটবার জন্য। দাঁড়ের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এল। নৌকা চলে গেল আলোক সীমার বাইরে। ধূসর নৌকার ধূসর চালক মাথা নাড়াতে নাড়াতে অদৃশ্য হয়ে গেল ধূসর কুয়াশার অন্তরালে। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামী সপ্তাহে ঠিক রাত ৯টায় আবার একটা নতুন গল্প নিয়ে আসব গল্পের আড্ডাতে।